ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওনি। বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছো আমরা শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মনের সাথে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, শুনছিলাম ওনার জীবনের কাহিনী। চলো এই পর্বেও আমরা তার সাথে আরেকটু গল্প করি। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা কিন্তু তোমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। তোমাদের কেমন লাগছে সেটা জানাটা কিন্তু আমার কাছে খুব প্রয়োজনীয়। চলো আড্ডা শুরু করি। আমার খুব মনে আছে যখন যারা বৃষ্টিতে ভিজেছিল শুরু হয় প্রথম দু একটা শো হয়েছে, তখন মোটামুটি আমি শুনতে পাচ্ছি আমার কাছে ফিরে আসছে কথাগুলো। অনেকেই বলছেন ও আবার কি অভিনয় করবে, ওই তো চেহারা নড়তেই তো পারে না, ও মঞ্চে অভিনয় করবে তো আবার একা। হ্যাঁ, তো এগুলো খুব ভালো। এই জন্যে যদি এই কথাগুলো ক্রমাগত আসতে থাকে তাহলে ওইটা চাবুকটা তো পড়ে তোমার পিঠে, জেদটা বেড়ে যায়। হ্যাঁ, কোথাও একটা নিজেকে ঠিক করবার চেষ্টা ক্রমাগত চলতে থাকে। আচ্ছা, আমার না একটা জিনিস এখনই মনে হচ্ছে, যেটা সেটা হচ্ছে যে তুমি তো মেইনলি হচ্ছে যে মানে যেটা রিসাইটেশন আমরা বলি, আবৃত্তিটাই তো তুমি মেইন, আমার মনে হয় প্রথম থেকে ওটাই মেইন ছিল। কিন্তু তারপর আচ্ছা, এটা তোমার আগে প্রফেশন না আগে প্যাশন? প্যাশন আগে তারপর প্রফেশন? আমি প্রফেশন এখনো বলতে পারি না। আচ্ছা, কিন্তু প্যাশন চাকরি অবশ্যই। হ্যাঁ, চাকরি তো করতাম, চাকরি করতাম বলেই তো মানে সাহস করে অনেক কিছু করা গেছে। জানা ছিল যে একটা নির্দিষ্ট আয় আছে। না, প্যাশন তো অবশ্যই, খুব তীব্র প্যাশন। এবং এই দুটো বিভাগের প্রতি এখনো এত তীব্র প্রেম যে কোনো মতেই তার থেকে বেরোতে পারি না। কেউ জিজ্ঞেস করেন যে কোনটা বেশি ভালো লাগে, আবৃত্তি করতে না অভিনয় করতে? আমি বললাম না ভাই, এই প্রেমকে ভাগ করা যাবে না। ও ঠিক আছে, ওরা দুজনেই সমান। এই অভিনয়টা তার পাশাপাশি কি করে, কেন ভাবনা এবং অদ্ভুত দুটো জিনিস নিয়ে, মানে আমরা মেইন যে দুটো ফোকাস আর কি, এই যে দুটো আমরা যারা বৃষ্টিতে ভিজেছিল আর জাগবসেনী, এই দুটোই আর কি, এই দুটো একদম একক একটা যে এইটা হঠাৎ করে কোথা থেকে আবিষ্কার হলো আর কি, বা এই ভাবনাটা এলো কোথা থেকে আর কি? আচ্ছা বলি, দুটো কথা বলি। বেশ কয়েক বছর আবৃত্তি প্রতিযোগিতায় কেটে গেছে, ও ফার্স্ট সেকেন্ড হওয়া হয়ে গেছে, এবং তখন বিচারকরা বলতে শুরু করেছেন যে না, এবার তোমরা যাও, নিজেদের রাস্তা খুঁজে বার করো। নিজেদের জায়গা খুঁজে বার করাটা তো খুব কঠিন। এটা তো কম্পিটিশনের জায়গা নয় যে গেলাম আর বললাম আর দুটো প্রাইজ পেলাম কি পেলাম না। নিজের জায়গা কে দেবে তোমাকে? তো যাই হোক, তাই করতে করতে একটু একটু করছি, কোনো রকমে একটা দুটো অনুষ্ঠান করতে পারছি কি পারছি না। তখন একটা সংগঠনও তৈরি হলো, তারা একসঙ্গে চর্চা করে। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে আমরা কি করে কিছু অনুষ্ঠান পেতে পারি, করতে পারি। কিছুদিন চলার পরে মনে হলো এটা বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে, আরো একটা কিছু দরকার, আর একটা কোনো ধাপ। কিন্তু নিজের কাছে স্পষ্ট ছিল না যে সেটা কি হতে পারে। তারপরে আমি খুব কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি আমার অফিসের একজন অগ্রজ বন্ধু, তিনি আমাকে শাওলির কাছে নিয়ে যান, এবং এই যোগাযোগটা আমার জীবনে একটা অদ্ভুত আশীর্বাদ হয়ে এসেছিল। তখন শাওলি নাথবতী অনাথবতে প্রস্তুতি নিচ্ছেন, সেই প্রস্তুতি পর্ব থেকে আমি যুক্ত হলাম। তারপরে দীর্ঘদিন অভিনয় করেছে ওর সঙ্গে, শিখেছি আবৃত্তি, অভিনয়, বিভিন্ন ক্লাস চলেছে, সেখানে ক্লাস করেছে। ফলে এই প্রথাগত শিক্ষা যদি হয় সেটাও প্রথম ওইখানে পঞ্চম বেদ চর্চাশ্রম, আচ্ছা, সেখানেই প্রথম প্রথাগত শিক্ষা। এই করতে করতে একটা সময় সে পালাটা পুরোলো, কিছু বাড়ির প্রয়োজনে, কিছুটা নিজের জন্য। তখন নাটকটা ছেড়ে দিয়েছিলাম।
বছর 2 যাওয়ার পরে মনে হলো না, ওটা টান অমোঘ, এড়িয়ে থাকা যাবে না। কি করব ভাবছি, তখন একজন পরামর্শ দিলেন যে একক নাটক করুন না। আমি দূর নাটক, আমি একক নাটক করবো, সেটা ওই লোকে দেখবে। তো কিন্তু ওই আমাদের সেই অগ্রজ বন্ধু, উনিও ছিলেন সেখানে, উনি উঠে পড়ে লাগলেন এবং এই যারা বৃষ্টিতে ভিজেছিল এটা লেখাটা সংগ্রহ করা হলো। তারপরে পরিচালনা, আবহ, মঞ্চ সমস্তটাই, যে আলো, সবটাই ভেবে ফেললেন তিনি, এবং ধীরে ধীরে এটা দাঁড়ালো। সেটা তো অনেকদিন হয়েছিল। তারপরে আরো কিছু কিছু নাটকের কাজ করেছি। আর এই নাটকটা হাতে পেয়েছিলাম অনেকদিন আগে। নাটকটা কন্নড় একটা নাটকের অনুবাদ আর কি, জাগ্রসিনী অগ্নিকন্যা। এটা নান্দিকার থিয়েটার ফেস্টিভ্যালে, ন্যাশনাল ফেস্টিভ্যালে হয়েছিল কলকাতায়। নাম ছিল উড়িয়াওয়ালে। এটাও একক অভিনয় ছিল এবং কর্ণাটকের একজন বিখ্যাত অভিনেত্রী বি জয়শ্রী, উনি করেছিলেন। এটা কিন্তু জয়শ্রী বললাম। তো উনি করেছিলেন, খুব মুগ্ধ করে দেওয়ার মতো অভিনয়। তারপরে ধীরে ধীরে খবর পাওয়া গেল যে এইটার একটা ইংরেজি অনুবাদ আছে, এবং ইংরেজি অনুবাদ থেকে একটা বাংলা অনুবাদ তৈরি করেছেন রুদ্রপ্রসাদ চক্রবর্তী। তিনি আমাকে বলেন যে এটা তুমি করো না। প্রথমে শ্রুতি অভিনয় করেছিলাম। 3-4টে শ্রুতি অভিনয় করার পরে মনে হলো যে এটা মঞ্চে নাটক করা যাক। হ্যাঁ, এটাও দ্রৌপদীর কাহিনী। অনেকেই এরকমও আমাকে একজন বলেছেন যে এটা কি নাথবতী অনাথবতের রিমেক। আচ্ছা, আমি না ভাই, দ্রৌপদী এর উপজীব্য প্রধান চরিত্র, কিন্তু এটা আমার অন্য দিক থেকে দেখা। ফলে কোনোভাবেই নাথবতী অনাথবতের সঙ্গে নাটকটার মিল নেই। এখানে দ্রৌপদী একেবারেই বৃদ্ধা, মহাপ্রস্থানে চলে যাবেন তার আগের রাতে তিনি বসে বসে পুরনো কথাগুলো ভাবছেন, এবং তারপরে তিনি বেরিয়ে পড়েছেন মহাপ্রস্থানের পথে। চলতে চলতে পড়ে যাচ্ছেন, শেষ মুহূর্তে স্বামীদের কাছে আশ্রয় চাইছেন যে তোমরা আমাকে ধরে তোলো, কেউ ফিরে আসে না। দ্রৌপদী সেইখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই পর্যন্ত আর কি নাটকটা, কিন্তু ওটা ওই মহাপ্রস্থানে যাওয়ার আগের রাত থেকে শুরু। ওইটুকু টাইম স্প্যানটাকে তো এই যে একদম অন্য ধারার আর কি, সেটাই আমি ভাবছিলাম আর কি। আর যেটার থেকে তুমি একটা মাত্র বললে যে তোমার খারাপ লাগা, হ্যাঁ, সে তোমার মন্দ লাগার আর একটা কিছু বলো, সেটা একটু শুনি। মন্দ লাগা, কত মন্দ লাগা আছে, তো কত আছে শুনি না, মনে নেই। দিদি আমাদের সাথে আর মন্দ লাগা শেয়ার করতে কোনোভাবেই রাজি হন না। উনি দেখছেন যে সামনে আমাকে দিয়ে কি করে কথা বলে দিচ্ছেন, সেই জন্য উনি খুব মুশকিলে পড়ে গেছেন। তো যাই হোক, এইবার দিদির কাছে একটা জিনিস আমি জানতে চাইবো। সেটা হচ্ছে যে দিদি, আমরা দেখেছি যত আমাদের নিজেদের ক্ষেত্রে যত বয়স বাড়ে, হ্যাঁ, মানুষের সৌন্দর্য কমে যায়, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা উল্টো কেন? না না, আমি তো আমার কমে গেছে। কি গো, আমি বেশ কেশবতী কন্যা ছিলাম, এখন তো টিকটিকির লাইট। কিন্তু এই যে তোমার রং ফেটে পড়ছে, রং, এই যে তোমার গ্ল্যামার, মানে যে কোনো মানে আমাদের পাড়ায় এক ভদ্রলোক ছিলেন, ডাক্তার, শিলচরের লোক। গ্ল্যামার শব্দটা বেশ উচ্চারণ করতেন, কিন্তু গ্ল্যামার বলতে পারতেন না, বলতেন গ্লেমার। আচ্ছা, আমার গ্লেমার নেই ভাই, বললে হবে না। না, এটাও একটা জিনিস। আর আজকে বিশেষ করে তোমাদের জন্য বলবো, দিদিকে আমি মানে রিকোয়েস্ট করেছিলাম যে একটা রঙিন শাড়ি পরার জন্য, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আর একটা জিনিসও একটু সাদা শাড়ি আমার না চিরকাল, মানে খুব অল্প বয়স থেকেই ভীষণ পছন্দ। এটার সঙ্গে বয়স হয়ে যাওয়া বা এই বৈধব্য ইত্যাদি কোনো যোগ নেই। হ্যাঁ, ভালো লাগে বলেই বই না, কিন্তু তোমাকে রঙিন পরে বেশি ভালো লাগে। আপরুচি খানা পররুচি বন্যা, এটা বলে মানুষ। তো যাই হোক, আর একটা জিনিস, ছোট কোয়েশ্চেন মনের মধ্যে উঁকি মারছে, কোয়েশ্চেন না, মানে একটা ইয়ে, যে তোমার ফ্যামিলি সাপোর্টটা খুব সুন্দর ছিল,
মানে এইসব কাজ করতে গেলে যে আমরা যেতে দেখি আর কি। সত্যি খুব সাপোর্টে ছিল, ভালো। বিয়ে হয় অল্প বয়সে, তো পড়াশোনা করতে করতেই তখন সবে কলেজে। তো আমার মা বলেছিলেন যে আমার মেয়ের পড়াশোনা করার ইচ্ছে, তো পড়াতে যেন বন্ধ না হয়। তো আমার যিনি হবু স্বামী আর কি, তিনি বলেছিলেন যে না, আমারও খুব ইচ্ছে যে পড়াশোনাটা যেন করে। তো কাজে পড়াশোনায় তো কোনো বাধা পড়েইনি। এবং যখন দেখা গেল, উনি আমাকে জিজ্ঞেস করে করে খুঁচিয়ে জানলেন যে আমি একটু কবিতা পড়তে ভালোবাসি। তো উনি প্রথম কম্পিটিশন ইত্যাদিতে নিয়ে যান। পরে বাড়ির অন্যরাও খুব আগ্রহ বোধ করেছিলেন। উনি যখন অফিসে যেতেন, তখন যদি কোথাও যাওয়ার প্রয়োজন হতো, তো আমার শ্বশুরমশাই বলতেন চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো এইটা বরাবর পেয়েছি, খুবই খুবই বলবো সাহচর্য পেয়েছি, এবং সেটা খুব সাগ্রহ সাহচর্য। ওরা খুব ভালোবেসে আমাকে করেছেন, মদত দিয়েছেন। সেই জন্যই কাজ করতে পেরেছি নিরুপদ্রবে, সংসারের কথা ভাবতে হয়নি। অনেকে জিজ্ঞেস করেছেন যে তুমি এই অফিস আর এই কাজ আর সংসার তিনটে মেলাও কি করে? সহজ উত্তর, তিনটে বাহুর মধ্যে একটা বাহুকে কাট করে দিয়েছি, সংসারটা নেই, কাজ আর অফিস ছুটে গেল। হ্যাঁ, আমরা দাদার সঙ্গে যখন কথা বলেছি, মানে এত ভালো মানুষ ছিলেন আর কি, ভীষণ ভালো মানুষ ছিলেন আর কি। তো আমার আজকে খুব মনে পড়ছিল যখন তোমার কাছে গেছি, উনি আমাদের দেখলেই আগে দরজা খুলে এই যে এসে গেছে, তো তোমার সব উপদ্রব করা মানুষজন এসে গেছে, মনে পড়ছিল আমার খুব আর কি। না, উনি আমাকে বলতেন তুমি এক পাগল, এবং তোমার চতুর্দিকে যারা জুটে দিচ্ছে তারাও হয় পাগল নয় আধা পাগল। সেটা নিশ্চয়ই, পাগলই তো পাগলকে আকর্ষণ করে। না, তবুও সত্যি বাবা এরকম পাগলামি থাকুক, না হলে তো শেষ হয়ে যাবো আর কি। সে তো নিশ্চয়ই পাগলামি থাকুক। হ্যাঁ, না পাগলামির জন্য বেঁচে আছি আর কি। এই পাগলামি ছিল বলে না তোমাকে এত কাছে পেয়ে তোমার কাছে এতগুলো মানে মনের সব কৌতূহল সব মেটাচ্ছি। আচ্ছা, এইবার একটা জিনিস, যে এই যে আমি কিছুদিন আগেই ভাবছিলাম যে তোমাকে, মানে ভাবনা অনেকদিন থেকেই, কিন্তু প্রকাশ করছিলাম একজন মানুষের কাছে, মানে আমার ক্লাসে বসে, যে আমার খুব ইচ্ছা আছে যে বিজয়াদিকে মানে আমার এখানে ডাকার, একটুখানি গল্প করবো বিজয়াদির সঙ্গে মনের কথা। তখন উনি বললেন, উনি তো একটা নিজের বলয় তৈরি করে রাখেন, এত রিজার্ভ উনি। হ্যাঁ, তো বাকিটা আর বললেন না, এটাও মানুষজন বলে, তোমার কাছে বলি এটা, তুমি খুব অহংকারী। আমি জানি তো মানুষজন বলে অহংকারী, কিন্তু না, আমার যে অহংকার বিন্দুমাত্র নেই, এবং আমাকে কোথাও ভয় করার কোনো কারণ নেই, এটা সব থেকে ভালো বোঝে আমার ছোট ছোট ছাত্রীরা। তারা পারলে আমার কাঁধে চড়ে নাচে, পাত্তাই দেয় না। আমি হয়তো বললাম কথা তো শুরু করার পর 1 সেকেন্ড চুপ করলো, তাকালো, তবে আবার যা করছিল তাই করলো। না, অহংকার তো মানে আমি তো কখনোই অহংকার মানে দেখিনি। বেশি বছর না, মাত্র 14 বছর, 2011-তে মানে প্রথম তোমার সাথে যোগাযোগ হয়েছিল। তো অহংকার তো কিছু নেই, তবে হ্যাঁ তোমার কাছে শেখার মতো অনেক কিছু আছে, মানে শুধু এই উচ্চারণ বা ভাষা এগুলো ছাড়াও অনেক কিছু, মানে শালীনতা কিরকম হয়, কিভাবে মানুষের সাথে ভদ্রভাবে ব্যবহার করতে হয়, কতটা কি করতে হয়, হ্যাঁ কতটা কথা বলতে হয়। যদিও আমি অত কম কথা কোনোদিনই বলতে পারি না, এবং মনের মধ্যে বারবারই মনে হয় যে এত কম কথা বলে থাকো কি করে তুমি, তোমার কষ্ট হয় না ভেতরের মধ্যে যে আমি কম কথা বলি এরকম? কম কথা বলি। যাই হোক, জানি না তোমাদের কেমন লাগবে, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে। আমরা প্রায় শেষের পর্যায়ে এসে গেছি। আচ্ছা, আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছিল, যে ধরো অল ইন্ডিয়া রেডিও বা টেলিভিশনে আমরা যারা মানে অ্যাঙ্কারিং করতেন আর কি, তো তাদের সাথে এখনকার যে যাদের বলা হয়, হ্যাঁ তোমার এই মানে কি ডিফারেন্স, বা তারা এই ব্যাপারটা মানে একটা চকমকে নাম মনে হয়? তাহলে আগে যারা অ্যাঙ্কারিং করতেন, তারা তো মানে ওই রকম মানে
আর যে তাদের বলা হতো না। না, হ্যাঁ। এমনিতে যখন তখন তো প্রধানত আকাশবাণী ছিল, হুম। তো আকাশবাণীতে যারা ছিলেন সংবাদ পাঠকই হন বা সঞ্চালকই হুম। হন, তাদের গলার একটা আলাদা ছিল, সুনাম ছিল। বেশ বহু মানুষকে আমরা কিন্তু তাদের গলায় চিনতাম এবং মানে তাদের মঞ্চে দেখলে সবাই খুব বিশেষ প্রীত হতো, ভালো লাগতো যে। এবং তারপরে পরেও অনেক পাঠক বা উপস্থাপক এরা কিন্তু এসেছেন সঞ্চালনায় এবং তারা যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন সঞ্চালক হিসেবে। সেক্ষেত্রে কিন্তু তাদের আর যে পদবিটার প্রয়োজন হয়নি, বা হয়তো যাই হোক যে কোনো কারণেই হোক সেটা যুক্ত হয়নি। এখন আর যে, আমি জানি ওটা রেডিও জকির সংক্ষিপ্ত রূপ, কিন্তু আর কিছু জানি না। কেননা কাগজে যখনই কোনো আর্যের কোনো ভূমিকা দেখি আর কি, দেখি যে তারা গান বাজাচ্ছেন, একসঙ্গে নাচ ইত্যাদি। তা কেন? মানে একজন রেডিও বা উপস্থাপকের কাজ কি ওইটাই কেবল? তাই জন্যই তিনি রেডিও জকি, নাকি আমি জানি না, মানে আমার হিসেবটা খুব আবছা, তো বলতে পারি না। আর আমি আমার একটা অনুষ্ঠানের জন্য একজন আর্যের সঙ্গে কথা বলেছিলাম যে তিনি যদি আমাদের অনুষ্ঠানটি ওই উপস্থাপনা করেন আর কি। তো তিনি মানে আমরা তার রেমুনারেশনের জন্য পিছিয়ে এসেছিলাম অ্যাবাউট 50,000 আর কি। হ্যাঁ, তো যেটা আমাদের পক্ষে দেওয়া অসম্ভব ছিল আর কি। তো মানে যাই হোক, তো এই আর্যের সম্পর্কে ওই জন্য ভাবলাম যে তোমার কাছ থেকে যদি কিছু নলেজ গ্যাদার না, সত্যি আমি জানি না, আমি বুঝতে পারি না যে মানে আর্যের পুরো ব্যাপারটা কি আর কি, আর্যের পুরো ব্যাপারটা কি কাল্টিভেট করতে হচ্ছে। আচ্ছা, এইবারেতে এই যে তুমি বললে যে তোমার কাছে প্রচুর ডিজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পুরো ব্যাপারটাই খুব ধোঁয়াশা আর কি, খুবই ধোঁয়াশা। তো আমার গুরুজি বলতেন যে ওই ডিজেরাই বোধহয় গান চালায়। হ্যাঁ হ্যাঁ, না আর্যেরাও উনি যখন বলেন আর কি রেডিওতে উপস্থাপনা করেন, তার মাঝে 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 গান চালায়। আচ্ছা আচ্ছা। আর ডিজেরা শুধু গান চালায়। হ্যাঁ, মানে আমি যতদূর জানি আর কি, আমারও পুরো জানা নেই আর কি, সেই জন্য জানার চেষ্টা করছিলাম। আচ্ছা, এই যে বলছিলে যে তোমার প্রচুর ছানাপোনা তোমার কাছে শিখে ইয়ে করে, তো তার তোমার যে নিজস্ব যে সংগঠনটা রয়েছে সেটার একটু নাম তুমি আমাদের যদি বলো। হ্যাঁ, আমি অনেকদিন পর্যন্ত যখন এরকম ক্লাস করতাম তখন নাম ছিল না, এমনি ক্লাস করি ক্লাস। তারপরে যখন প্রথম মনে হলো যে এবার এরা একটু দাঁড়িয়েছে, এদের নিয়ে একটা অনুষ্ঠান করা যায়, তখন নাম দিতেই হলো। তখন নাম দেওয়া হয়েছিল যে আমরা তো শিখছি এখনো সবাই, তাই শিক্ষু। আচ্ছা, হ্যাঁ, যারা শিখতে চায়। পরে যখন ওই সংস্থা রেজিস্টার হয়, তার আগে তো একটা স্থান নাম না দিলে পরে রেজিস্ট্রেশনে অসুবিধা হয়, তাই এখন ওটার নাম ভবানীপুর শিক্ষু। আচ্ছা, তাছাড়াও আমি আরো একটা সংস্থা, ওই ভবানীপুর শিক্ষুর ছেলে মেয়ে বেশি হয়ে গেছিল বলে একেবারে সমান, কি বলবো, ওরই সিস্টার কনসার্ন বলা যেতে পারে, সেটা করেছি সংকল্পিতা। আচ্ছা আচ্ছা, তো সেখানেও ওরকম ক্লাস অনুষ্ঠান ইত্যাদি হয়। আর এছাড়া দুটো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত, একটা নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, আচ্ছা, ওখানে তো ছোটরাই করে ক্লাস, আর একটা সম্প্রতিকালে যোগ হয়েছে, এটা বছরখানেক হবে, টাইমস অফ থিয়েটার, টিওটি। ওরাও কিন্তু মূলত রেডিও ভিত্তিক কাজই করেন। আচ্ছা আচ্ছা, তো ওদের ওখানেও। আর কিরকম এজ গ্রুপ, মানে তুমি সেখানে হিসাবে তো ছোটরা। হ্যাঁ হ্যাঁ, না তোমার নিজস্ব যেটা, আমার নিজস্বতে অবশ্য ছোট বড় সবই আছে। সবই, হ্যাঁ। আর তোমার কি মনে হয় যে কোনো বয়সে যে কেউ জয়েন করতে পারে এখানে? হ্যাঁ, আমি নিজের জন্য জিজ্ঞেস করছি। না, এই খুব সম্প্রতি একটি ছোট্ট বাচ্চা, আসলে আগে যারা ছোটরা ছিল না খুবই ভালো, আমার ছোটদের দলটা ভীষণ পাওয়ারফুল ছিল। সব বড় হয়ে গেছে, কেউ হয়তো এদিক ওদিক পড়তে চলে গেছে, ছোটদের জায়গাটা একদম এ হয়ে গেছে, কানা হয়ে গেছে। তো খুব সম্প্রতি খুব ছোট বাচ্চা এসছে, তারা মূলত হিন্দি ভাষী এবং খুব ছোট, 4 বছর কয়েক মাসের।
সে খুব মিষ্টি মিষ্টি করে যখন বলে আমার খুব মজা লাগে শুনতে। কালকে বলছে, কালকে ক্লাসে কাকি বললো বাপ তো আমার পিঠ পিটিয়ে চায় না, পিঠ পিটিয়েটাও কিছুতেই হচ্ছে না, বাপ তো আমার পিঠ পিটান চায় না, আমার পিঠ পিটান নয় তো পিঠ পিটিয়ে, কে বলে পিঠ পিটান চায় না। যে সেটা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুমি কি তাদের কিছু একটা মানে মেসেজ দাও। আর আমি কে, কেউ কেটা একটা লোক যা আমি মেসেজ দিয়ে রাখবো সেটা লোকে শুনবে, ভারী বয়ে না, গেছে। আমার কাছে তুমি ডেফিনেটলি একজন কেউ কেটা, এবং আমার বন্ধুদের কাছেও তুমি ডেফিনেটলি সেরকমই একটা মানুষ, যে মানুষ শিক্ষা দিতে পারেন, যে মানুষের কাছ থেকে আমরা অনেক কিছু পেতে পারি, শুধু গান বাজনার কবিতায় নয়, জীবন সম্পর্কে আমরা অনেক কিছু পেতে পারি আর কি। সেই জন্য তুমি আমার বন্ধুদের জন্য কিছু বলো। দুটো কথা, একটা হচ্ছে যারা শিল্পের কাজ করছেন বা করতে ইচ্ছা করেন, তারা যাই করুন সেটা যেন ভালোবেসে করেন। ভালোবেসে করলে তার মধ্যে একটা যত্ন থাকে, নিষ্ঠা থাকে, প্রেম থাকে, কাজে সেই প্রেমটা যেন প্রকাশ পায়। আর জীবনের কথা বলি, চেষ্টা করি না আমরা নিজেরা ছোট ছোট করে নিজের জায়গাটুকুর মধ্যে ভালো থাকতে, এবং আমার চারপাশে একটু একটু করে সেই ভালো থাকাটা ছড়িয়ে দিতে। যেমন জল ফেললে, জলে ঢিল ফেললে ছোট ছোট বুদবুদ তৈরি হয়, ওই যে একটা বৃত্ত হয়ে ছড়িয়ে যায়, ওই রকম হোক না, তাতে কিন্তু সমাজের অনেক বড় উপকার হবে, এটা বিশ্বাস করি আমি। সবসময় অনেক বড় করে একটা বিশাল কিছু ফেলে ফেলা আমাদের সাথে কুলোবে না, দরকারই কি। আমি ছোট থেকেই চেষ্টাটা করি, তাহলে কিন্তু ভালো হবে বলে আমার বিশ্বাস। আসল কথা তোমরা বুঝতেই পারছো যে আমার মনের মানুষ কেন, এই যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে কিন্তু উনি সেই জন্যেই মানে ওনাকে পেয়েছি আমরা। এই একটু একটু করে যদি আমরা চেষ্টা করি যে পজিটিভিটিটা স্প্রেড করতে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা ঠিক সফল হব, তাই না? তো নিশ্চয়ই, মানে চতুর্দিকে এখন যেদিকেই তাকাই হচ্ছে সবাই হচ্ছে অদ্ভুত কথা একটা, মানে ছোট বাচ্চাও আমি খুব ডিপ্রেসড, মানে তারা জানেই না ডিপ্রেসড মানে কি আর কি। মন খারাপটাকেও মানুষ এখন ভাবে ভীষণ ডিপ্রেসড আর কি। তো খারাপ লাগা কার জীবনে না আছে, প্রত্যেকের তো জীবনে আছে। হ্যাঁ, কিন্তু একটু একটু করে যদি আমরা চেষ্টা করি, আমার মনে হয় যে সে প্রচেষ্টায় আমরা সফল হব। যাই হোক, অনেক মানে ধন্যবাদ, কি বলবো যে অনেক ভালোবাসা আর অনেক শ্রদ্ধা। তুমি খুব ভালো থাকো, আর তুমি খুব ভালো থাকো, অনেক ভালো থেকো, আর আবার মাঝে মাঝেই জানাবো তোমাকে। খুব ভালো, এরকম গল্প করতে খুব ভালো লাগে।